বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বের করোনায় যখন সারা বিশ্বের মানুষ আতঙ্কিত, এর মধ্যে আবার ওমিক্রন নামে নতুন একটি রোগ হানা দিয়েছে। তো এই কারণেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 22শে জানুয়ারি 2022 থেকে আবার পুনরায় বন্ধ রয়েছে। তো আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, সিনিয়র শিক্ষক, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ফিনান্সের প্রথম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। এখানে আমাদের ফিনান্সের অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন নিয়ে আলোচনা করব। এটা অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নের শ্রেণীবিভাগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো পারিবারিক অর্থায়ন আর একটা হলো সরকারি অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, পারিবারিক অর্থায়ন বলতে আমরা কি বুঝি সেটা আগে জানব। পারিবারিক শব্দার্থ হলো পরিবার ভিত্তিক। যেমন একটা পরিবারের প্রধান থাকে বাবা অথবা মা। এখন এই পরিবারের মাসিক আয় কত, তা থেকে পরিবারের যে প্রধান সে কী করে পরিবার পরিচালনা করার চেষ্টা করে। তো পারিবারিক ব্যয় বিভিন্ন খাত আছে, যেমন ঢাকা শহরে যাদের বাড়ি নেই অথবা যারা ভাড়া থাকে তাদের জন্য প্রথমত বাড়ি ভাড়া প্রদান করতে হয়। এরপরে দিতে হয় শিক্ষা ব্যয়, ছেলে মেয়েদের শিক্ষার জন্য ব্যয় করতে হয়। এরপর আছে আমাদের যাতায়াত ব্যয়, আপ্যায়ন বাবদ ব্যয়। এছাড়া আরও অনেক ব্যয় রয়েছে, যেমন যাতায়াত ব্যয়। আচ্ছা, আমরা এখন পারিবারিক অর্থায়নের শ্রেণীবিভাগকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো পারিবারিক অর্থায়ন, একটা হলো সরকারি অর্থায়ন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা পারিবারিক অর্থায়ন সম্পর্কে ধারণা নিয়েছ। এখন সরকারি অর্থায়ন নিয়ে আমরা আলোচনা করব। সরকারি অর্থায়নটা কি? আমরা জানি সরকার একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান। সরকার তার নিজস্ব কোনো অর্থ নয়, সে কী করে এদেশের জনগণের কাছ থেকে অর্থ বিভিন্ন খাত থেকে অর্থ উপার্জন করে এবং সেই অনুযায়ী সে সরকার বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। সরকারি আয়ের অর্থায়নের একটি বড় উৎস হলো যেমন ভ্যাট। তোমরা ভ্যাট সম্পর্কে জানো, ভ্যাটটা কি? ভ্যাট ইংরেজি শব্দ, এর ফুল মিনিং হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় যাকে বলা হয় মূল্য সংযোজন কর। এরপর আছে ট্যাক্স। ঢাকা শহরে অথবা জেলা শহরে, বিভাগীয় শহরে বাড়ি যাদের তাদের সকলকেই সরকারকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স কেন দেওয়া হয়? ট্যাক্স এই কারণে দেওয়া হয়, ট্যাক্স বাংলাদেশ সরকারের আয় একটা বড় উৎস। ট্যাক্স থেকে সরকার অনেক টাকা পায়। এখন সরকার যে টাকাগুলি বিভিন্ন উৎস থেকে আয় করে তা আবার সে বিভিন্নভাবে ব্যয় করে থাকে। যেমন রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি, এই সমস্ত খাতে সরকার ব্যয় করে থাকে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে ভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করতে হয়। আমরা ইতিপূর্বে এগুলো নিয়ে আলোচনা করছি, যেমন আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি। আমরা আজকে আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক নিয়ে আলোচনা করব। আমদানি শুল্কটা কি? বিদেশ থেকে আমরা মাল আনতে হলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটা বাংলাদেশ সরকার আয় একটি বড় উৎস এবং এটা সরকার এই খাত থেকে অনেক টাকা আয় করে থাকে। রপ্তানি শুল্ক হলো সেটা
আমাদের দেশ থেকে যে সমস্ত পণ্যগুলি বিদেশে রপ্তানি করা হয় সেই খাত থেকে বাংলাদেশ সরকার রপ্তানিকারী প্রতিষ্ঠান থেকে অনেক টাকা পেয়ে থাকে, সেটা হলো রপ্তানি শুল্ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সঞ্চয়পত্রটা কি? সঞ্চয়পত্র সরকার যখন অর্থের প্রয়োজন হয় তখন সরকার ট্রেজারি চালান বা সঞ্চয়পত্র বিক্রি করে থাকে। সরকারি অর্থায়নের প্রথম ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয়। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ সাধন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হল সমাজ কল্যাণ সাধন। সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক। সরকারি অর্থায়নে ব্যয় আয় অপেক্ষা বেশি হতে পারে। সাধারণত সরকার আগে ব্যয়ের খাত নির্ধারণ করে, তারপর সরকার আয়ের খাত বের করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের দেশে সাধারণত জুন মাসে বাজেট অধিবেশন হয়। বাজেট অধিবেশনে সাধারণত বিভিন্ন পণ্যের উপরে সরকার ট্যাক্স আরোপ করে। এই কারণে বাজেট অধিবেশনের পরে আমাদের দেশে সাধারণত কিছু পণ্য সামগ্রীর দাম কমে, আবার কিছু কিছু পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী, তাহলে সরকার মূল লক্ষ্য হলো সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ সাধন বা জনকল্যাণ সাধন। সরকারি মালিকানায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান থাকে যা অপেক্ষাকৃত কম লাভজনক হতে পারে, যেমন বিসিআইসি এর অধীনে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলি। বিসিআইসি হল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ সরকারগুলির মধ্যে অনেকগুলি মেগা প্রকল্প থাকে। এই মেগা প্রকল্প সরকারকে অনেক অর্থ ব্যয় করতে হয়। যেমন তোমরা জানো যে 2022 সালে সরকার 3টি বড় মেগা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছে। এই মেগা প্রকল্পগুলির অর্থায়ন বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করছে। এরপর আমাদের বাজেট অধিবেশন যদি দেখা যায় আর্থিক সংকট হয়, তখন বাংলাদেশ সরকার বিদেশ থেকে বিশ্বব্যাংক, অন্যান্য আর্থিক বৈদেশিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, IMF এই ধরনের সংস্থা থেকে ঋণ সংগ্রহ করে থাকে। এই ঋণগুলিকে আবার বাংলাদেশ সরকারকে পরিশোধ করতে হয়। এই মেগা প্রকল্পগুলোর মধ্যে আছে যেমন পদ্মা বহুমুখী সেতু, তোমরা জানো যেটা 2022 সালের জুন মাসে চালু হবে। এরপর আছে ঢাকা মেট্রো রেল। এই মেট্রো রেলও আমাদের 16 ডিসেম্বর চালু হওয়ার কথা, এবং কর্ণফুলী টানেল যেটা চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে রয়েছে। এই মেগা প্রকল্পগুলির জন্য সরকার অনেক টাকা ব্যয় করতে হয়। এই ব্যয়ের টাকাগুলি যেমন পদ্মা সেতুর অর্থায়নের জন্য বাংলাদেশ সরকার প্রায় 39,000 কোটি টাকা ব্যয় করছে। এটি বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়ন থেকেই ব্যয় করা হয়েছে। তো বাংলাদেশ সরকার অর্থায়নের ব্যয় বড় খাতগুলি সাধারণত মেগা প্রকল্পগুলিতে অনেক টাকা ব্যয় হয়। আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নের প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হলে সম্পূর্ণ অর্থের সংস্থান করতে হয়, অনেক সময় সরকারের সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত ব্যয়ের জন্য অর্থের সংকট সৃষ্টি হতে পারে। ফলে অনেক সময় সরকার বিভিন্ন উৎস হতে বৈদেশিক ঋণ গ্রহণ করে, যেমন এডিবি। এডিবি হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলা হয়, IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। তবে ঋণ প্রদানের সময় এসব প্রতিষ্ঠান বিভিন্ন শর্ত জুড়ে দেয়, যা দেশের উন্নয়ন ভাবমূর্তি সংরক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। এর পরিস্থিতি বিবেচনায় সরকার অন্যান্য উৎস থেকে অর্থের সংস্থান করতে চায়। বর্তমানে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলো অর্থায়ন করা হয়ে থাকে। এ ধরনের অর্থায়ন প্রকল্পকে PPP
যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয় থাকে। শিক্ষার্থী, আমরা এখন আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি রপ্তানি খাদ্য নিয়ে বিশ্লেষণ করা হয়। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভরশীল দেশ। বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য আমাদের দেশের বেশিরভাগ সময় বাণিজ্যের ঘাটতি থাকে। আমাদের দেশ সবসময় রপ্তানির চেয়ে বিদেশ থেকে আমদানি বেশি করতে হয় বিধায় বাংলাদেশের আয় বেশি খাত একটা বড় অংশ সেই আমদানি খাতেই চলে যায়। অপরপক্ষে বাংলাদেশ হতে বিভিন্ন ধরনের পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয়। তো জানো, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম একটা খাত হলো তৈরি পোশাক। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে, বিপুল পরিমাণ অর্থ আয় করে। আচ্ছা, রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় বলে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, তোমরা রেমিটেন্স বলতে কি বোঝায়? রেমিটেন্স হলো আমাদের দেশের লোক যারা বিদেশে থাকে, বিদেশে বা প্রবাসে জীবনযাপন করে, তারা তাদের পরিবারের জন্য যে অর্থ পাঠায়, সেখান থেকে বাংলাদেশ সরকার একটি ট্যাক্স পায়, যেটাকে রেমিটেন্স বলা হয়। রেমিটেন্সটা হলো বাংলাদেশ সরকারের আয় একটি অন্যতম উৎস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যারা আত্মীয় স্বজন বিদেশ থাকে, তারা যদি সরকারি ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে, তাহলে তাদেরকে 2% হারে 15 দেওয়া হয়। এই 15 কেন দেওয়া হয়? 15 দেওয়ার মানে হলো যাতে প্রবাসীরা আরও বেশিভাবে টাকাটা সঠিক পন্থায় পাঠাইতে পারে। পাঠালে তাদের আত্মীয় স্বজনরা আবার 2% অতিরিক্ত সুবিধা পায়। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি ও রপ্তানি খাত সমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত ঘাটতি কীভাবে ব্যবস্থা করা হয় তা আলোচনা করা হয়। এরপর আছে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কি? সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণ বা দারিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকে। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন হয়। এক্ষেত্রে অর্থায়ন যে ভূমিকা রাখে তা হচ্ছে অর্থ সমতুল্য সম্পদ সংগ্রহের উৎস চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সেবামূলক উদ্দেশ্যকে সফল করা। উদাহরণ হিসাবে বলা যায়, একটি এতিমখানা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এটির অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে এরা অর্থ সংগ্রহ করে, যেমন অনুদান। এতিমখানাগুলি সাধারণত বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়ী আছেন, তারা বিভিন্ন সময়ে অর্থ দান করে থাকে। তাদের দান এবং বিদেশের বিভিন্ন সংস্থা আছে, এই সংস্থাগুলি বাংলাদেশের মাদ্রাসাগুলি যেখানে এতিম শিক্ষার্থীরা আছে সেখানে সাহায্য করে থাকে। এই সাহায্যের দ্বারাই এ ধরনের প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়। সংগৃহীত অর্থ ব্যয় করা হয় এতিমদের বিভিন্ন উন্নয়নে। যেমন অধিম যে সমস্ত শিক্ষার্থীরা আছে, এতিম যাদের মা বাবা নেই, তাদেরকে আমরা এতিম বলে থাকি। এই সমস্ত শিক্ষার্থীদের খাওয়া দাওয়া বাবদ ব্যয়, তাদের পোশাক এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ
ঈদের সময় দেখা যায় তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হয়। ফলে অবশ্যই প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং এ উদ্দেশ্য অর্জনে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অর্থায়নের যে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম, তো তোমরা ব্যাপারটা সুন্দরভাবে আর একটু বাসায় চেষ্টা করবে, ভালোভাবে একটু বই নিয়ে লেখাপড়া করার চেষ্টা করবে। বাইরে ঘর থেকে যখন বাইরে বের হবে তখন সবাই মাস্ক পরবে, আর সবসময় নিজে নিরাপদ থাকবে। সবাই নিরাপদ এবং সুস্থভাবে থাকো। সবার সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবাই সুস্থ সুন্দর থাকো, এই আশা ব্যক্ত করে শেষ করা। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমরা যুক্ত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।